ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উফ, বিয়ে করার পর থেকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে একেবারে। উফ, পাগল হয়ে গেলাম, পাগল। আমি আমি জ্বালিয়ে পুড়িয়ে মারছি? আমি জানি আমি আর সুস্থ হব না। আমি এও জানি আমি চিতায় পুড়লে তবেই তোমার শান্তি। আমি চললাম। কোথায় গেল? হ্যাঁ, অমলা, অমলা, আরে কোথায় কোথায় চলে গেলে? ওহো, কোথায় চলে গেল? অমলা, 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 অমলা। 10 বৎসর আগের কথা। এই বাংলার দুটি স্বামী স্ত্রীর সাধারণ একটি দাম্পত্য কলহের যা নিদারুণ পরিসমাপ্তি ঘটেছিল তার কথাই বলি। নমস্কার শ্রোতা বন্ধুরা, নিশিরাতের কথকথায় আজ উপস্থাপনা করতে চলেছি কালজয়ী সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর রচনা বিশেষ ভৌতিক গল্প নিশাচর। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1904 সালে পরাধীন ভারতের বারাণসীতে। পরে বেড়ে ওঠা উত্তরপ্রদেশে। তিনি একাধারে লেখক, সাহিত্যিক এবং চিত্র পরিচালক। তাঁর সৃষ্ট চরিত্র ঘনাদা সাহিত্যের এক অমর সৃষ্টি। এছাড়াও রচনা করেছেন অনেক ছোট গল্প এবং উপন্যাস। তাঁর পরিচালিত চলচ্চিত্র হানাবাড়ি, কালো ছায়া সকলের মনের মণিকোঠায় স্থান পেয়েছে। বিশিষ্ট এই সাহিত্যিকের মৃত্যু হয় 1988 খ্রিস্টাব্দে। আজ শ্রী প্রেমেন্দ্র মিত্রকে শ্রদ্ধা জানিয়ে নিশিরাতের কথকথার বিশেষ নিবেদন নিশাচর। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। Any digital copy of this content leading to piracy is an offense. এই অডিও প্রোডাকশনটি সত্য নিশিরাতের কথকথা দ্বারা সংরক্ষিত। পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক। বাড়িটা তেমন ভালো নয়, অত্যন্ত জীর্ণ। সংস্কারের অভাবে তার চারধারের দেওয়াল নানা জায়গাতেই ভেঙে পড়েছে। কিন্তু সে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে সুদূর নীল পাহাড় আর শালের জঙ্গল যখন চোখে পড়ে তখন তার জন্য কৃতজ্ঞ প্রকাশ করতে ইচ্ছে হয়। ছোট খড়ের দেওয়াল, বাড়িটার সংকীর্ণ বারান্দায় দাঁড়িয়ে কতদিন অমলা দূরের নীল পাহাড়গুলির দিকে চেয়ে আর চোখ ফেরাতে পারেনি। এমনটি আর সে কখনো দেখেনি। বাংলার সমতল আগাছা আচ্ছন্ন পল্লীর সেই মেয়ে। পৃথিবী যে এত বিশাল, এমন সুন্দর, এ ধারণাই তার ছিল না। কাজ করতে করতে দিনে অন্তত 100 বার সে বারান্দায় খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে চেয়ে থাকে। স্বামীকে অন্তত 100 বার দিনে ঘুরে ফিরে সেই এক কথাই বলে, ভারী সুন্দর দেশ, তাই না গো? বিভূতিভূষণের অত উৎসাহ নাই, শুধু সংক্ষেপে বলে সায় দেয়। পৃথিবীর সৌন্দর্য দেখে তারিফ করবার সময় তার নেই। তাকে অনেক কিছু ভাবতে হয়। 1 মাসের ছুটি মঞ্জুর হয়েছে, তবু অর্ধেক বেতনে। ছুটি ফুরাতে আর একটা দরখাস্ত করিতে হবে, কিন্তু মনিবেরা আর গ্রাহ্য করবে বলে মনে হয় না। অথচ অমলা 1 মাসে কি বা এমনি সারবে?
দিন 20 হয়ে গেল, তবু নিয়মিত জ্বর এখনো আসছে। এখানকার লোকেরা বলে অন্তত 3 মাস না থাকলে নাকি এখানকার জল ভালো করে গায়েই বসে না। কিন্তু 3 মাস ছুটি যদি না মেলে তবে এখানকার খরচ কুলাবে কেমন করে? সাহস করে ভগবান ভরসা করে সে রুগ্না স্ত্রীকে নিয়ে চেঞ্জে এসেছে। কিন্তু সাহসের একটা সীমা আছে। চেঞ্জের জায়গা হিসেবে বাড়িটির ভাড়া অত্যন্ত অল্পই বটে, কিন্তু সেই অল্পই যে তার কাছে দুর্বহ বোঝা। অমলা ইতিমধ্যে আর একটা কি মন্তব্য করে, সে শুনতে পায় না। অমলা একটু গলা চড়িয়ে বলে, হ্যাঁ গো, কালা হয়েছে নাকি? এত কি ভাবছো বলো দেখি। বিভূতি একটু অসহিষ্ণু হয়ে বলে, ওহ, তোর ওই একঘেয়ে কথা, এই সুন্দর তাই সুন্দর, ওই সুন্দর, উফ, শুনতে আর ভালো লাগে না বাপু। সুন্দর দেখে তো আর পেট ভরবে না। অমলা তার উচ্ছ্বাসের মধ্যে বাধা পেয়ে লজ্জিত হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষুণ্ণও হয়। স্বামীর ভাবনা যে কি তা সে জানে না এমন নয়, কিন্তু স্বামী নিজেই তাহাকে বারবার সকল ভাবনা ত্যাগ করতে বলেছে। চেঞ্জে আসার কথায় খরচের কথা ভেবে সে আপত্তি করেছিল, কিন্তু নানাভাবে বুঝিয়ে সে তাহার সেই আপত্তি দূর করেছে। সে সম্বন্ধে কোনো কথা পারলে স্বামী বলেছে, ওসব ভাবনা টাবনা ছেড়ে তুমি শুধু তাড়াতাড়ি সেরে উঠবার চেষ্টা করো দেখি। প্রথম প্রথম তাদের কি সুখেই কেটেছে। নতুন দেশের সৌন্দর্য বিস্ময়মুগ্ধ চোখে শুধু দেখে নয়, পরস্পরকে বলে যেন তারা পুরাতে পারে না। কিন্তু গত কদিন হতে স্বামীর ভাব যেন কেমন বদলাতে শুরু করেছে। অমলার মনে হয় দোষ তারই। চেঞ্জে এসেও তাড়াতাড়ি না সেরে ওঠা তার অন্যায়। না সারলে এত টাকা খরচ করার বৃথা হবে। তবু স্বামীর এই বিরক্তি সে আশা করেনি। মুখখান ম্লান করে সে ঘরের ভিতর চলে যায়, ভাবে স্বামীর এই বিরক্তি নিশ্চয়ই ক্ষণিকের। এখনই সে অনুতপ্ত হয়ে হয়তো ক্ষমা চাইতে আসবে। না, রাগ করে সে থাকবে না, এক্ষুনি নিশ্চয়ই একটা মজা করবে। শুধু সৌন্দর্য দেখেই একদিন সে সব ভুলত, পেট ভরাবার জন্য ব্যস্ত হতো না, সেটাই ওকে মনে করিয়ে দেবে। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও বিভূতির আসার কোনো লক্ষণ দেখা যায় না। অমলা রাগ করবে না ভেবেছিল বলেই বোধহয় তার অভিমান হঠাৎ প্রচন্ড হয়ে ওঠে। অকারণে স্বামীর সামনে গিয়ে 2-4 বার যাওয়া আসা করে সে ঘরে এসে হঠাৎ খিল দেয়। কি গো, দরজায় খিল দিলে কেন গো? কি হলো আবার? অমলা সাড়া দেয় না। বিভূতি 2-4 বার কড়া নাড়ে, খুলবার জন্য অনুরোধ করে। তারপর নিজে হতেই বিরক্ত হয়। মেয়েদের কোনো কাজের যুক্তি খোঁজার নিষ্ফলতা সে অনেকদিন আগেই উপলব্ধি করেছে। খিল খুলতে পিড়াপিড়ি করলে বেশি দেরি হয়ে যাবে একথা বুঝে সে নীরবে নিজের কাজে চলে যায়। কিন্তু ঘণ্টাখানেক বাদে ফিরে এসে দরজা বন্ধ দেখে তার রাগ হয়। এতটা বাড়াবাড়ি কিসের জন্য? বিরক্ত হয়ে বলে, উফ, সন্ধে হয়ে এলো যে, আরে বেড়াতে যেতে হবে না? খিল দিয়ে ঘরে বসে থাকলেই শরীর সারবে নাকি? এবার ভিতর হইতে অমলা উত্তর দেয়, যাব না বেড়াতে, আমার এই পোড়া শরীর চিতায় পুড়লেই একেবারে সারবে। বিভূতির রাগ বাড়ে, কড়া নেড়ে উষ্ণ স্বরে বলে, ওসব ন্যাকামি রেখে তাড়াতাড়ি সাজ পোশাক শেষ করে ফেলো দেখি। আরে অন্ধকার তো হয়ে গেল, ও আর বেড়াবার সময় কই? অমলা তবুও দরজা খুলে না। তাহার অশ্রুরুদ্ধ কণ্ঠ শোনা যায়, আমি হয়েছে তোমার আপদ বালাই, মরলেই তোমার হাড় জুড়োয়। উঠতে বসতে দাঁত খিচবে যদি, তাহলে চেঞ্জে আসার কি দরকার ছিল? হ্যাঁ, কি হবে আমার শরীর সেরে? বিভূতির আর সহ্য হয় না। বেশ, কাঁদো তাহলে ঘরের ভেতরে মিনিয়ে মিনিয়ে। আমি একাই যাচ্ছি বেড়াতে। বলে রাগে সে বের হয়ে যায়। বেড়াতে অবশ্য তার ভালো লাগে না। বাড়ির অদূরে একটা পাথরের উপর বসে মেয়ে যাত্রার এই অবুঝ অভিমানের কথাই সে ভাবে। এত রাগারাগি করবার মতো কি সে বলেছে? আর যদি একটা রূঢ় কথা বের হয়েই থাকে, তার জন্য কি গোটা সন্ধ্যাটা মাটি করতে হয় এমন করে? আর কটা দিনই বা আছে?
এখানের প্রত্যেকটা দিন যে তাকে কি মূল্যে কিনতে হয়েছে সে ভালো করে জানে। এই কটি দিনের উপর সে ভরসা করে আছে। অমলার জ্বর সারানো চাই, তার উপর এই মূল্যবান দিনগুলির একটি নষ্ট হয়ে গেল ভেবে দুঃখের আর সীমা থাকে না। কে জানে কতটা উপকার এই দিনটিতেই হতে পারত। হয়তো কাল আর জ্বর আসতো না। অন্ধকার হতেই সে বিষণ্ণ মনে বাড়ি ফিরে আসে। অমলা ঘর হতে বের হয়েছে। যাক, বেড়াতে না যাক, উনুন ধরিয়ে রান্না চাপাতে ভোলে নাই। বিভূতির রাগ পড়ে তখন ক্ষোভ জন্মেছে। তবুও কাছে গিয়ে সে অত্যন্ত স্নেহের স্বরে বলে, মিছিমিছি রাগ করে আজ বেড়ানোটা কেন নষ্ট করলে বলো দেখিনি? তুমি না ভারী অবুঝ। অমলা কিন্তু ফোঁস করে উঠে তিক্ত কণ্ঠে জবাব দেয়, যাও, আর সোহাগ করতে হবে না, নিজে বেরিয়ে এসেছো তো তাহলেই হলো। বিভূতি আঘাত পেয়েও হেসে স্নিগ্ধ স্বরে বলল, বাবারে, এখনো এখনো রাগ যায়নি তোমার? তোমার ভালোর জন্যই বলছি লক্ষ্মীটি। রাগ করে শরীরের ক্ষতি এমন করতে আছে? অমলা রেগে বলে, হ্যাঁ, আমার ভালো তো তুমি খুব চাও। চেঞ্জে আনতে টাকা খরচ হয়েছে বলে বুক টনটন করছে একেবারে। হ্যাঁ, উঠতে বসতে মুখ নাড়া দিচ্ছ তো তাই। অন্যদিন হলে এর চেয়ে অনেক বেশি হয়তো বিভূতি সহ্য করত। হয়তো আর একবার মান ভাঙাবার চেষ্টা করলেই সব গোলমাল মিটে যেতে পারত। কিন্তু আজ তাহা হঠাৎ রাগ চড়ে যায়। উষ্ণ স্বরে বলে, তোমার জন্য টাকা খরচ হয়েছে বলে আমার বুক টনটন করছে বটে? হ্যাঁ, করছেই তো। বিভূতি গলা আরো চড়িয়ে বলে, করবে নাই বা কেন? টাকা রোজগার করতে মেহনত হয় না, অমনি আসে। চেঞ্জে এসে ঘরে খিল দিয়ে যদি বসে থাকবে তো টাকা খরচ করবার কি দরকার ছিল তুমি বলো? আমি তো তোমায় চেঞ্জে আনতে স্বাধীনি। বিভূতি সে কথায় কান্না দিয়ে ধরা গলায় বলে যায়, উফ, বিয়ে হওয়া স্টক জ্বালিয়ে পুড়িয়ে মারলো। মরবে তো জানি, তা সোজাসুজি আগে থেকে মরলে তো আর আমার এত ঝঞ্ঝাট পোয়াতে হয় না। অমলা সবেগে স্বামীর দিকে ফিরে দাঁড়ায়। আমার জন্য তোমার ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে? আচ্ছা। অন্ধকারে বিভূতি মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে, উত্তর দেয় না। স্বামীর দিকে চেয়ে খানিক দাঁড়িয়ে থেকে অমলা রুদ্ধ কণ্ঠে বলে, বেশ, তবে আজই তোমার সব ঝঞ্ঝাট আমি চুকিয়ে দিচ্ছি। অন্ধকারে অমলা খোলা দরজা দিয়ে হঠাৎ বাইরে বেরিয়ে যায়। বিভূতি এগিয়ে ধরতে গিয়েও বোধহয় কি ভেবে আবার ফিরে বসে পড়ে। অমলা ছেলেবেলা হতে ভয় কাতর সে জান। রাগ করে বার হয়ে গেলেও বেশিক্ষণ সে থাকতে পারবে না, এখনই ফিরবে। কিন্তু একটু একটু করে অনেকক্ষণ কেটে যায়, তবু অমলা ফেরে না। বিভূতি এবার ভীত হয়ে ওঠে। দরজার কাছে এগিয়ে গিয়ে কাউকে দেখতে না পেয়ে মৃদু স্বরে ডাকে, অমলা, ও অমলা। কোনো সাড়া শব্দ নেই। বিভূতি আরো জোরে স্ত্রীর নাম ধরে ডাকে, অমলা, অমলা, ও অমলা। তবু কোনো উত্তর মেলে না। এক অযাচিত আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। ঘরে এসে লণ্ঠনটা জেলে নিয়ে সে দ্রুত অমলাকে খুঁজতে বের হয়ে যায়। নিস্তব্ধ অন্ধকার রাত্রি, তারই মাঝে সুদূর পথে থেকে বিভূতিভূষণের ব্যাকুল কাতর আহ্বান শোনা যায়, অমলা, অমলা, ও অমলা। ঘাটশিলা স্টেশনে বসে গভীর এক অন্ধকার রাত্রে আমরা বিভূতি এবং অমলার দাম্পত্য জীবনের এই কাহিনীটি শুনেছিলাম। কেমন করে কি অবস্থায় শুনেছিলাম তার বিবরণ বড় অদ্ভুত। ছিলাম চক্রধরপুরে। হঠাৎ রমেশের খেয়াল হলো অন্ধকারে মোটরে করে গালুডিতে গিয়ে বিভাসকে চমকে দিতে হবে। আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি থেকেই 3 জন মোটরে করে চক্রধরপুর রওনা হয়েছিলাম। হঠাৎ পরের দিন গভীর রাত্রে তার দরজায় গিয়ে ডাক দিলে বিস্মিত হওয়ার কথা। শুধু বিভাসকে চমক দেওয়ার জন্য এই রাত্রে এতখানি পথ। যাওয়ার তেমন স্পৃহা আমার ও বীরেনের কারো ছিল না, কিন্তু রমেশের উৎসাহ দমিয়ে রাখা কঠিন।
শেষ পর্যন্ত তার প্রস্তাবে রাজি হতে হলো। গোল বাঁধল শুধু ড্রাইভারকে নিয়ে। স্পষ্ট না বললেও তার হাবভাবে পরিষ্কার বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকিয়ে যেতে তার বিশেষ আপত্তি আছে। সে সম্বন্ধে সবিশেষ প্রশ্ন করে মনে হলো ভয়টা তার পার্থিব কোনো প্রাণী বা দ্রব্য বিশেষের জন্য নয়, তার ভয় ভৌতিক। এ পথে রাত্রে মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয়, কিন্তু তার কোনো আপত্তি রমেশ টিকতে দিল না। সন্ধ্যার খানিক বাদেই রওনা হয়ে পড়লাম। পরিষ্কার সোজা পথ, গাঢ় অন্ধকারের ভিতর দিয়ে আমাদের গাড়ির প্রখর হেডলাইট সে পথ ভেদ করে চলেছে। মনে হয় যেন অন্ধকারের ভিতর হতে আমাদের আলোর পথ প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি করে চলেছি। যে বেগে মোটর চলছিল তাতে পৌঁছতে অতিরিক্ত দেরি হওয়ার কথা নয়। রমেশের পাটা সামনের সিটের ওপর তুলে দিয়ে আরামে মাথা হেলান দিয়ে বলল, আহ কি আরাম বলো দেখি। অন্ধকার রাত্রে মোটর চালাবার মতো মজা আর আছে, বিশেষত এমনি পথে। কিন্তু কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি। হ্যাঁ, মনে হয় যেন আমাদের হেডলাইটকে সবলে ঠেলে এগুতে হচ্ছে। রমেশ কি বলতে যাচ্ছিল কিন্তু বলা হলো না। হঠাৎ সার্চ লাইটটা নিভে গেল, আর সেই মুহূর্তে মনে হলো আমাদের চারিধারে অন্ধকার যেন ওত পেতে বসেছিল। আর আলো নিভতেই একেবারে সবেগে ঘিরে ধরল। বীরেন বলল, কি? ড্রাইভার গাড়ি থামিয়ে নামলো। এদিক ওদিক খুঁজে দেখে ভারী অবাক হয়ে বলল, কি জানি সাব, বুঝতে পারছি না। তার কণ্ঠস্বরে সম্মানের চেয়ে ভয় ও বিরক্তির পরিচয় বেশি পেলাম। দুধারে ঘন জঙ্গল, তার মাঝে সেই নির্জন পথে অন্ধকারে শুধু দেশলাইয়ের আলোক সম্বল করে ড্রাইভার সাহেব অনেকক্ষণ হেডলাইট জ্বালাবার বৃথা চেষ্টা করে অবশেষে বলল, না, এই চলবে না। তাহলে উপায়? ড্রাইভার বলল, গাড়ির অন্য আলো জ্বলবে মনে হচ্ছে, কিন্তু তাতে পথ ভালো দেখা যাবে না। রমেশ বলল, আরে তাই গেলেই চলো না, এত দূর এসেছি, এখান থেকে তো আর ফেরা যায় না, কি বলো? তাই হলো। মোটরের সামান্য আলোয় সেই দুর্ভেদ্য অন্ধকার যতটুকু দূর করা যায় তাই করেই আবার অগ্রসর হতে শুরু করলাম। আলোর জোর নেই, সুতরাং গাড়ির বেগ একটু কমিয়েই চলতে হলো। বীরেন বলল, ওহে বাপু, পথ চিনে ঠিকঠাক নিয়ে যেতে পারবে তো? প্রশ্নটা সকলের মনেই উঠেছিল। ড্রাইভার বলল, তা কেমন করে বলি বাবু, একবার মাত্র এই পথে এসেছি, তাও দিনের বেলায়। তার গলায় বিরক্তির স্বর এবার স্পষ্ট, কিন্তু তখন তার লক্ষ্য করার সময় নেই। ভীতভাবে বললাম, কিন্তু পথ ভুল হলে এই অজানা জায়গায় কি উপায় হবে বলতো? ড্রাইভার কথা বলল না। মনে মনে রমেশের উপর রাগ হচ্ছিল। গোমারতুমি করে অন্ধকার রাত্রে অজানা বিপদ সংকুল পথে এমন করে তার জেদেই বার হতে হয়েছে। বীরেন বলল, ধরো যদি ইঞ্জিনটা কোনো রকমে খারাপ হয়ে যায়। এবং এই সম্ভাবনা ভালো করে হৃদয়ঙ্গম করবার আগেই আবার বলল, এই সব বনে বাঘ আছে জানো তো? রমেশ আশ্বাস দেওয়ার জন্য হেসে বলল, মোটর খারাপ হবে এমন আজগুবি কথা ভাবছই বা কেন? হ্যাঁ, কিন্তু তার কণ্ঠস্বরে মনে হলো তার নিজের কথায় নিজেরই আস্থার একান্ত অভাব। তারপর খানিক সবাই নীরবে চললাম। চারদিকের নিস্তব্ধতা ও অন্ধকার আমাদের ছোট মোটরের ক্ষীণ আলোয় আমরা ক্ষীণভাবে ভেদ করে চলেছি। পাশের গাঢ় কৃষ্ণবর্ণ জঙ্গলের আবছা মূর্তি যেন এই উপদ্রব প্রতিপদে ভ্রুকুটি করছে মনে হচ্ছিল। মাঝে মধ্যে মোটরের সামান্য এক একটি বেয়ারা শব্দেই বুক কেঁপে উঠছিল। এই বুঝি বন্ধ হয়ে যায়, কিন্তু মোটর বন্ধ হওয়ার সমান বিপদই শেষ পর্যন্ত হলো। কত মাইল কতক্ষণ ধরে তখন এসেছি বলতে পারি না। হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে সামান্য ইতস্তত করে বলল, পথের উপর একটা নালা পড়ে, এখনো এলো না। আন্ধেরামে পথ ভুল হয়নি তো?
রমেশ বলল, পার হয়ে আসুনি দেখেছো ঠিক? হ্যাঁ দেখছি বই কি। এরপর আর কি করা যাবে কিছু ঠিক করতে পারলাম না। এখান থেকে আগানো বা পিছানো সমান বিপদ। এই অন্ধকার রাত্রে গহন জঙ্গলের মাঝে এদিক ওদিক ঘুরে মাঝপথে যদি পেট্রোল ফুরিয়ে যায় তাহলে সর্বনাশ। কি করা উচিত ভাবছি, এমন সময় বীরেন বলল, আরে রোসো রোসো, একটা আলো দেখা যাচ্ছে না? সত্যি আলোই তো বটে। অদূরে কি একজন লণ্ঠন হাতে করে আমাদের দিকেই আসছে বলে মনে হলো। কাছে আসতে দেখলাম লোকটি আর যাই হোক প্রিয়দর্শন নয়। অন্ধকার রাতে তাকে হঠাৎ পথে দেখলে আঁতকে উঠিবার কথা। শীর্ণ দেহ, শীর্ণ ঝাঁকড়া চুল সেই শীর্ণ মুখের উপর অনার মতো উঁচিয়ে আছে। হাড় বার করা মুখে সবচেয়ে অদ্ভুত তার কোটর নিবিষ্ট চোখ দুটি। হঠাৎ মনে হয় বুঝি উন্মাদ, কিন্তু তখন অত বিচারের সময় ছিল না। জিজ্ঞাসা করলাম, এই রাস্তায় কি গেলুড়ি যাওয়া যায় জানো? লোকটার ধরন ধারণও অদ্ভুত। খানিকক্ষণ সে আমাদের কথায় কোনো উত্তরই দিল না, হয়তো সে শুনতেই পায়নি। এই ভেবে আবার জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় অত্যন্ত গম্ভীরভাবে বলল, হ্যাঁ এই পথই বটে। লোকটির কথার ধরন দেখে কিন্তু কেমন সন্দেহ হলো। বললাম, ঠিক জানো তো? এতক্ষণে সে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করছিল। আমার কথায় হঠাৎ ক্রুদ্ধ হয়ে বলল, এইখানে 20 বছর ধরে আছি, আর গেলুডির পথ জানি না। যাক, হয়তো তার কথা সত্য। ড্রাইভার আবার গাড়ি ছেড়ে দিল। বললাম, যা হবার হয়ে গেছে, এখন চলো, সামনে যত দূর পথ মেলে। বহুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হবে এইভাবে চলার পর এক জায়গায় এসে কিন্তু ঠেকে গেলাম। সামনে পথ দ্বিধা বিভক্ত হয়ে চলে গেছে। ড্রাইভার বলল, কোনটা যাব বুঝতে পারছি না। এবার সমস্যা সত্যই দারুণ। দুটো পথই যে ঠিক নয় এটুকু বুঝবার জন্য বেশি বুদ্ধির দরকার নেই। কিন্তু কোন পথে যাওয়া যায়? গাড়ি থামিয়ে আমরা সেই তর্ক করছি, এমন সময় বীরেন বলল, না, বিধাতা আমাদের সহায়, ওই আরেকটা আলো দেখা যাচ্ছে। এবারেও একটা লোক আলো নিয়ে আসছিল বটে। বললাম, এই জঙ্গলের মাঝে মানুষ থাকতে পারে ভাবিনি। এবারের লোকটা কাছে আসতে ড্রাইভারই তাহাকে পথ জিজ্ঞাসা করল। লোকটা বিড়বিড় করে কি বলল শুনতে পেলাম না, কিন্তু ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে দিতে দেখে বুঝলাম সে এবার রাস্তা বুঝেছে। হঠাৎ বীরেন বলল, দাঁড়াও, গাড়ি একটু থামাও তো। তার উত্তেজিত ভাব দেখে সভয়ে বললাম, কেন? বীরেন কম্পিত গলায় বলল, লোকটাকে লক্ষ্য করেছো তোমরা? আমাদের উত্তরের অপেক্ষা না করেই ফের বলল, প্রথমে যে লোকটা আমাদের পথ বলে দেয়, একেবারে হুবহু সেই লোক। ঠিক অমনি একটা সন্দেহ আমারও হচ্ছিল, কিন্তু ভয়ে ধরা পড়বার লজ্জায় বলতে পারিনি। বীরেনের কথায় সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। যথাসাধ্য সাহস সংগ্রহ করার চেষ্টা করে বললাম, কিন্তু তাকে প্রায় 20 মাইল দূরে ফেলে এসেছি। সেই তো আশ্চর্য ব্যাপার। এই জনমানবহীন জঙ্গলের পথে দুবার মানুষের দেখা পাওয়াই তো অদ্ভুত ব্যাপার। তার উপর 20 মাইল পার হয়ে সেই একই লোক। ড্রাইভার হঠাৎ গিয়ার বদলে দ্বিগুণ বেগে গাড়ি ছেড়ে দিল। বললাম, ও কি করছো? সে তিক্ত কণ্ঠে বলল, কি করব বাবু, আমার প্রাণের ভয় নেই। তুমিও দেখেছো নাকি? ড্রাইভার পিছনে না ফিরেই ভীতু স্বরে বলল, দেখেই না অত জলদি গাড়ি ছেড়ে দিলাম। পর মুহূর্তে আমরা সকলে একসঙ্গে হই হই করে চিৎকার করে উঠলাম। ড্রাইভার প্রাণপণে ব্রেক কষে গাড়ি ঢুকতে গেল। গাড়ি থামলো না। স্টিয়ারিং হুইল একেবারে পাক খেয়ে পাশে গড়ানে খাদ দিয়ে হুড়হুড় করে নিচে নেমে চলল। সামনের দিকে চেয়ে সেই ভয়ঙ্কর মুহূর্তে দেখতে পেলাম নিচে গভীর জল,
বুঝলাম আমাদের সলিল সমাধি হতে চলেছে। ভয়ে চোখ বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেলাম। সামনে বুঝি উঁচু একটা তারের জাল ছিল, তাতে গাড়ি আটকে গেল। এরকম অবস্থায় গাড়ি উল্টে যাওয়ারই কথা, কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। চোখ খুলে দেখলাম প্রবল ঝাঁকুনি খেয়েও অক্ষত শরীরেই সবাই রক্ষা পেয়েছি। প্রথম কথা বলল বীরেন, আতঙ্কের স্বরে বলল, লোকটার একেবারে কি বুকের ওপর দিয়ে গাড়ি গেছে ড্রাইভার সাহেব? ড্রাইভারের পায়ে আঘাত লেগেছে। কোনাতে কোনাতে বার হয়ে বলল, কি জানি বাবু, ব্রেক কষতে গাড়ি ঘুরে গেছে, রোকবার সময় পাইনি। তাড়াতাড়ি বার হয়ে বললাম, এখনই দেখতে হবে, চলো। সবাই মিলে উপরে উঠে আসলাম, কিন্তু আশ্চর্য, তন্ন তন্ন করে চারিদিক খুঁজেও কাউকে দেখতে পেলাম না। এক জোয়ান মানুষ, সবাই মিলে স্পষ্ট তাকে গাড়ির ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখেছি। তার দেহ এই 1 মিনিটের ভেতর কোথায় উধাও হয়ে যেতে পারে। যেদিকে খাদ সেদিকেও পড়েনি, পড়েছে একেবারে সম্পূর্ণ অন্যদিকে। সেখান থেকে মৃত বা জীবন্ত কারো 1 মিনিটে অন্তর্ধান হওয়া একেবারে সম্ভব নয়। বীরেন বলল, তাহলে কি? তার কথা শেষ করতে হলো না, একই আতঙ্কে সবারই বুক কাঁপছে। বললাম, ও মোটর আজ আর ওঠানো যাবে না, চলো সবাই মিলে এগিয়ে যাই। রমেশ বলল, কিন্তু কোথায়? আমি বললাম, ওই তো দূরে একটা লাল আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন রেল স্টেশন হবে। বীরেন বলল, কিন্তু কিন্তু আবার আলো? সেদিন অনেক হয়রানির পর অবশেষে স্টেশনে পৌঁছেছিলাম। পথ ভুল যে কতখানি হয়েছে স্টেশনের নাম দেখেই বোঝা গেল। গালুড়ি আসতে একেবারে ঘাটশিলায় এসে পৌঁছেছে। গভীর রাত্রি, স্টেশনে তখন এক টেলিগ্রাফ মাস্টারই জেগেছিলেন। লোকটি অত্যন্ত ভদ্র, আমাদের সাদর অভ্যর্থনা করে আশ্রয় দিয়ে বললেন, আজকে রাতটা এখানেই থাকুন, কাল আপনাদের মোটর তোলার ব্যবস্থা করে দেব। ঘুমাবার ব্যবস্থা এক প্রকার তিনিই করে দিয়েছিলেন, কিন্তু তখন আর কারো ঘুমাবার প্রবৃত্তি নেই। তাকে সমস্ত দুর্ঘটনার কাহিনী বললাম। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, আপনারা জানেন না তাই, নইলে এই অঞ্চলে সাহেব সুবরাও রাত্রে ও পথে মোটর নিয়ে বেরোয় না। আপনারা তবু প্রাণে বেঁচেছেন। 5-6টা মোটর লোকজন সমেত রাতে এ পথে আশ্চর্যভাবে চুরমার হয়ে গেছে। সভয়ে বললাম, কিন্তু কি ব্যাপার মশাই? শুনেছি মোটরের ওপরেই তার নাকি যত আক্রোশ। সারা রাত নাকি অগ্নি লণ্ঠন নিয়ে এই পথে ঘুরে বেড়ায়। ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে? সিগন্যালার মশাই ধীরে ধীরে বললেন, 10 বৎসর আগে এখানকার একটি লোক রাত্রে তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে বেরিয়েছিলেন, আর বাড়ি ফেরেনি। তারপর একটু থেমে বললেন, ওই পথে সে মোটর চাপা পড়ে মারা যায়। নিশিরাতের কত কথায় এতক্ষণ শুনছিলেন কালজয়ী সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের ভৌতিক কাহিনী নিশাচর। শ্রুতি রূপান্তর শাশ্বতী, বিভিন্ন চরিত্রে বিভূতি ও ভূত বিভূতি রাজদা, অমলা প্রার্থনা, রমেশ পার্থ, বীরেন রৌনক, ড্রাইভার ও সিগন্যালম্যান RNM অভিষেক, স্টেশন মাস্টার জয়ন্ত, প্রচ্ছদ নির্মাণ এবং থাম্বনেল ডিজাইন জয়ন্ত, আবহ নির্মাণ ও স্পেশাল এফেক্টস 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।